Hello, good morning every one of you. I welcome all of you to my platform Excellence Your Destination, a platform meant for learning better English in a simple but comprehensive manner. আমি তোমাদের সকলকে স্বাগত জানাই আমার প্ল্যাটফর্ম সর্বাঙ্গীন সরল এবং বিস্তৃত ইংরেজি শেখবার প্ল্যাটফর্ম এক্সেলেন্স ইয়োর ডেস্টিনেশনে। আগের দিন আমরা পার্সোনাল প্রোনাউন পড়েছিলাম। আমরা জেনেছিলাম পার্সোনাল প্রোনাউন কাকে বলে। আজ আমরা বিফোর উই গো টু দি ভেরিয়াস রুলস অফ দ্য পার্সোনাল প্রোনাউনের যে সমস্ত রুলস আছে সেগুলোতে যাবার আগে একবার তোমাদের আমি পার্সোনাল প্রোনাউনের এই ছোট্ট চার্টটি রিক্যাপিচুলেট করি, একবার স্মরণ করিয়ে দিই তোমাদের যে আমরা কি শিখেছিলাম। দেখো, প্রথম হয়েছিল আমাদের পার্সোনাল প্রোনাউনে ইট ইজ ইন টু হেডস অর টু গ্রুপস। One is the subject group. I have written here subject pronoun or subjective pronoun or nominative pronoun. তোমরা জানো subjective কেসকে nominative বলা হয়। ফলে this will be a subject pronoun. This column, এই যে কলামটা রয়েছে এটাকে বলা হবে subject pronoun বা subjective pronoun বা nominative pronoun। পরের যে কলামটা রয়েছে সেটাকে আমরা লিখেছি object pronoun বা অবজেক্টিভ প্রোনাউন। এবারে আমরা আরো দুটো কলম আগের দিন লাগিয়েছিলাম। একটা হলো নাম্বার তোমরা জানো নাম্বার সিঙ্গুলার হতে পারে বা প্লুরাল হতে পারে। একটা হলে সেগুলো সিঙ্গুলার, একের বেশি যদি হয় তাহলে প্লুরাল। তো সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল এই দুটোর মধ্যে আমরা পার্সনস লিখেছি। পার্সন আমি আগে এক্সপ্লেন করেছিলাম। আমরা ফার্স্ট পার্সন, ইউ হলো সেকেন্ড পার্সন, বাকি সব থার্ড পার্সন। তার মানে হি, শি, ইট এগুলো সমস্ত থার্ড পার্সন। তাদেরও সিঙ্গুলার নাম্বার হতে পারে, প্লুরাল নাম্বার হতে পারে। তো আমরা কি করেছি, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন আর থার্ড পার্সন। আবার প্লুরালে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। সাবজেক্ট প্রোনাউনে আমরা দেখেছি ফার্স্ট পার্সনে আমরা কি বলেছিলাম, আই আর উই, আমি আমরা। তো আমিটা সিঙ্গুলার, এই জন্য সিঙ্গুলারের মধ্যে শুধু আমি লিখেছি আই। আর তার অবজেক্ট প্রোনাউন হচ্ছে মি। অর্থাৎ একটা জিনিস খেয়াল করলে দেখো, আমি আর আমাকে, ওকে, এই যে কে অ্যাড হলো এটা দিয়ে কিন্তু মি হলো, অবজেক্ট প্রোনাউন হলো। আমি আমাকে, ইউ অ্যান্ড ইউ এটা তো তুমি হয়ে গেল। এবার হি, সি, ইটটা দেখো, হি মানে সে বা তাকে। গিভ হিম, তাকে দাও, হির জায়গায় হলো তাকে। শির ক্ষেত্রেও সেই একই, শুধু এটা স্ত্রীলিঙ্গ। আর ইট দেখো, ইট একটা ভেরি ইম্পর্টেন্ট ফিচার। এই ইটটা সাবজেক্ট প্রোনাউনেও আছে, অবজেক্ট প্রোনাউনেও আছে। অর্থাৎ ইট ইজ অ্যাভেলেবল অন বোথ দি সাবজেক্ট অ্যান্ড অবজেক্ট প্রোনাউন। প্লুরালে যদি উই হয়, দেখো এখানে র আসবে। উই মানে কি, আমরা। এবার আমাদের দাও, এখানে র আসলো, আমাদের, র এলো। তেমনি দে মানে তারা, আর তাদের দাও, দেখো র এলো। তো সিঙ্গুলার অ্যান্ড প্লুরালে একদিকে ক আসে আর একদিকে র। এরকম ভাবে পার্সোনাল প্রোনাউনের এই চারটা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। এটা সাবজেক্ট প্রোনাউন, ইউ সাবজেক্ট, তার অবজেক্টও ইউ একই। হি হলে হিম, শি হলে হার, ইটটা ইটি হয়। উই হলে তার অবজেক্ট আস, ইউ এর অবজেক্ট ইউ। দে যদি হয় সাবজেক্ট প্রোনাউনে, তার অবজেক্ট প্রোনাউন হলো দেম। এই পর্যন্ত তো আমরা আগের দিনই শিখেছিলাম। এবারে আমরা রুলে যাবার আগে একটা স্পেশাল ফিচার্স অ্যাবাউট দিস ইট। দেখো, দু জায়গাতেই আমাদের ইট আছে। এবার ইটটা সম্বন্ধে আমরা একটু স্টাডি করে নিই। স্টাডি অ্যাবাউট ইট। ইট হলো
ইটটা হলো নাম্বার 1, ইট ইজ আ থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। খেয়াল করে দেখো, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। দেখো সিঙ্গুলার নাম্বার, থার্ড পার্সনে ইট রয়েছে, তাই না? তাহলে ইট ইজ আ থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার used both as subject and object। দেখো দুদিকেই আছে, ইট সাবজেক্ট হিসাবেও আছে, অবজেক্ট হিসাবেও আছে। তার মানে ইট ইজ আ থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার used both as subject and object। সাবজেক্ট হিসাবে ইউজ হলে কেমন হয়, অবজেক্ট হিসাবে ইউজ হলে কেমন হয়? দেখো আমি এই যে সাবজেক্ট এন্ড অবজেক্ট, ইটের ইউজ দিচ্ছি, ইউজ অফ ইট, ইউজেস অফ ইট। আমি লিখি এটা ইউজেস, ভেরিয়াস ইউজেস, না ইউজেস অফ ইট। ইটের কত ধরনের ব্যবহার হতে পারে? ইট ক্যান বি ইউজড অ্যাজ এ সাবজেক্ট। তোমরা তো অলরেডি সাবজেক্ট অবজেক্ট জেনেই গেছো। আমি তো বললাম দ্য টেবিল ইজ ওভার দেয়ার, টেবিলটা ওখানে রয়েছে। দি table is over there. It is made of oak wood. Oak wood দিয়ে এটা বানানো হয়েছে। It is made of oak wood. এবারে দেখো এখানে আমরা কি করেছি, যে সাবজেক্ট কি আছে, the table is over there. What is over there? না the table। তো টেবিলটা হয়ে গেল সাবজেক্ট। পরের সেন্টেন্সে আমরা এই টেবিলটাকেই লিখেছি ইট, অর্থাৎ ইট ইজ রিপ্লেসিং দ্য সাবজেক্ট, সাবজেক্টকে রিপ্লেস করছে অ্যাজ সাবজেক্ট। তাহলে কি হচ্ছে, অ্যাজ সাবজেক্ট আমার একটা রুল হচ্ছে, ইট রিপ্লেসেস দি সাবজেক্ট। ক্লিয়ার? সাবজেক্টকে রিপ্লেস করছে, টেবিলের বদলে ইট লেখা হচ্ছে। দ্য ডগ ইজ বার্কিং। আমি আর একটা এক্সাম্পল দিচ্ছি, দ্য ডগ, কুকুরটি ডাকছে, দ্য ডগ ইজ বার্কিং। পরের সেন্টেন্সে আমি লিখছি ইট ইজ হাংরি। ইট মানে কে, না ডগটার কথা বলছি, তাই না? এই ডগটা হলো সাবজেক্ট, তাকে রিপ্লেস করছে বাই ইট। এই জন্য বললাম ইট রিপ্লেসেস দি সাবজেক্ট। ইট সাবজেক্টকে রিপ্লেস করে। ইট ইজ এ প্রোনাউন। ইট হলো, এই যে ইটটা হলো, দিস ইজ এ প্রোনাউন অ্যান্ড রিপ্লেসেস দি সাবজেক্ট। ইট ইজ এ প্রোনাউন অ্যান্ড রিপ্লেসেস দি সাবজেক্ট। অ্যাজ অবজেক্ট আমরা যদি একটা এক্সাম্পল নিই, আই লাভ ইট। আমি ভালোবাসি এটাকে। ভালোবাসাটা ভাগ, কাকে, না এটাকে। তো ইটটা হয়ে গেল অবজেক্ট। এখানে দেখবার বিষয় হলো, এই যে অবজেক্ট ইটটা এসেছে, এটা লাভের পরে এসেছে। লাভ মানে ভালোবাসা, দ্যাট ইজ এ ভার্ব। তার মানে ভার্বের পরে অবজেক্ট আসছে। আমরা কিন্তু এটা লিখতে পারি যে ইট ইজ অ্যান অবজেক্ট প্রোনাউন ফলোইং দ্য ভার্ব। সেকেন্ড রুল হয়ে গেল, ইট ইজ অ্যান অবজেক্ট প্রোনাউন, তাই তো? অবজেক্ট হয়ে গেল এখানে। ইট ইজ অ্যান অবজেক্ট প্রোনাউন ফলোইং দি ভার্ব। এই ভার্বকে ফলো করে, অর্থাৎ লাভকে ফলো করছে। আমি আর একটা এক্সাম্পল দিলে ব্যাপারটা অনেক ক্লিয়ার হয়ে যায়। আই গেভ ইট টু মাই সিস্টার। আই গেভ ইট, আমি দিয়েছিলাম এটা, টু মাই সিস্টার। কোনটা দিয়েছিলাম, না এটা। তো দিস ইজ অ্যান অবজেক্ট। সি, এটাও একটা অবজেক্ট, সিস্টার অবজেক্ট। বাট আমরা কথা বলছি ডাইরেক্ট অবজেক্ট। সবসময় ডাইরেক্ট অবজেক্ট নিয়ে আমাদের কথা হচ্ছে, ইনডাইরেক্ট অবজেক্ট নিয়ে আমরা কথা বলছি না। আই গেভ ইট, আমি এটা দিয়েছিলাম। এই যে ইটটা খেয়াল করে দেখো, গেভের পরে এসছে। গেভটা কি ভার্ব। তার মানে ইট ইজ অ্যান অবজেক্ট প্রোনাউন ফলোইং দি ভার্ব। আমি দুটো রুল লিখলাম, ইট রিপ্লেসেস দ্য সাবজেক্ট, সেটা তোমরা দেখেছো। দি টেবিলকে রিপ্লেস করেছে ইট,
ডগকে রিপ্লেস করেছে ইট, মানে সাবজেক্টগুলোকে রিপ্লেস করেছে, তার মানে ইট রিপ্লেসেস দি সাবজেক্ট। অবজেক্টের ক্ষেত্রে আমরা দেখেছি ইট ইজ এ প্রোনাউন, ইজ অ্যান অবজেক্ট প্রোনাউন ফলোইং দি ভার্ব, ভার্বকে ফলো করছে। ওকে, আচ্ছা, এবারে আমি এটা মুছে ফেলছি, তোমরা কিন্তু স্ক্রিনশটটা নিয়ে নাও, পরবর্তীকালে তোমাদের কাজে লাগবে। নাও ইটটা দেখো, ইট ইজ নট এ পার্সন। ইট কখনো পার্সনকে রেফার করতে ব্যবহার করা হয় না, এই জন্য এটাকে বলে ইমপার্সোনাল প্রোনাউন। ইমপার্সোনাল প্রোনাউন। কেন না, এটা কখনোই একটা পার্সনকে রিপ্রেজেন্ট করে না। It is the only impersonal pronoun, the pronoun which describes or stands. এটা হচ্ছে the pronoun যেটা স্ট্যান্ড করে বা ডেসক্রাইব করে একটা থিংকে, একটা জিনিসকে রিপ্রেজেন্ট করে, অর ভার্ব, বা একটা ভার্বকে এক্সপ্লেন করে। ভার্বকে কি করে না এক্সপ্লেন করে, আর থিংকে কি করে না রিপ্রেজেন্ট করে। অর্থাৎ ইম্পার্সোনাল প্রোনাউন হচ্ছে সেটা, মানে ইটটা যেটাকে থিংকে রিপ্রেজেন্ট করে, ভার্বকে এক্সপ্লেন করে, বা নন লিভিং থিংকে, একটা নন লিভিং থিং একেও রিপ্রেজেন্ট করে, নন লিভিং থিং একেও রিপ্রেজেন্ট করে, সেইটাকে বলা হয় ইম্পার্সোনাল প্রোনাউন। ইম্পার্সোনাল প্রোনাউন is a kind of pronoun that represents a thing, explains a verb or represents a non-living thing. এটাই আমি বলতে চেয়েছি এবং সেটা আমি এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিচ্ছি। ধরো থিংস অবলিক নন লিভিং, থিংস গুলো ম্যাক্সিমাম সব নন লিভিং। এর একটা এক্সাম্পল দিচ্ছি, আমি বললাম ইট ওয়াজ এ টেস্টি স্টার্টার। ওকে, আমরা রেস্টুরেন্টে গিয়েছিলাম এবং স্টার্টার খেয়েছিলাম, খেয়ে আমি বললাম ইট ওয়াজ আ টেস্টি স্টার্টার। তো স্টার্টারটা টেস্টি ছিল, তাহলে ইট যেটা আছে এই ইটটাকে কিন্তু রিপ্রেজেন্ট করছে, এই স্টার্টারটাকে রিপ্রেজেন্ট করছে ইটটা, স্টার্টারটাই হলো ইট। ইট ওয়াজ এ টেস্টি স্টার্টার। তার মানে এটা আমরা থিংস বা নন লিভিং থিংসের ক্ষেত্রে যে ইটটা ব্যবহার হয়েছে ইম্পার্সোনাল প্রোনাউন, সেটা আমরা দেখালাম যে স্টার্টারকে মানে একটা থিংকে ইট করে ডেনোট করা হলো। এইবারে আমি দেখাবো ভার্ব হিসাবে কিভাবে ইম্পার্সোনাল প্রোনাউন এক্সপ্লেন্স দ্য ভার্ব। ধরো আমি যদি বলি ইট ইজ রেনিং, বৃষ্টি হচ্ছে, বা ইট ইজ স্নোয়িং, তুষারপাত হচ্ছে, এই যে জিনিসগুলো এটা একটা ঘটনা ঘটছে, কোনো পার্সন কিছু ঘটাচ্ছে না, অর্থাৎ দেয়ার ইজ নো প্রপার সাবজেক্ট ফর ইট। এর সাবজেক্টটা ইট, এখানে এই ইটটা এক্সপ্লেন করছে রেনকে, এই ভার্বকে। রেনটা তো ভার্ব, রেনিং ইজ দ্য ভার্ব, এই ভার্বকে এক্সপ্লেন করছে ইটটা। ইট ইজ রেনিং, হিয়ার ইট ডেসক্রাইবস দ্য ভার্ব। ধরো আমি আর একটা এক্সাম্পল দিচ্ছি, while the baby was in the cradle, cradle মানে জানো তো, cradle মানে দোলনা, while the baby was in the cradle it was crying. বাচ্চা যখন দোলনায় ছিল তখন সে কাঁদছিল। আমি কেন এগুলো এক্সপ্লেন করছি, যে ইট নিয়ে অনেক কোশ্চেন্স থাকে, সেই জন্য ইট সম্বন্ধে তোমাদের আইডিয়াটা আমি প্রপারলি ক্লিয়ার করে দিতে চাই। দেন আই উইল স্টার্ট ফর আদার ভেরি ভেরি ইন্টারেস্টিং রুলস, যেটা এর পরে সাবসিকুয়েন্টলি আফটার কমপ্লিটিং দিস ইট আমি দেখবে তোমাদের ওগুলো পড়াবো, খুব ইন্টারেস্টিং। ইটটা সম্বন্ধে আমরা কি জানলাম, ইটা হচ্ছে একটা থার্ড পার্সন
singular number used both as subject and object. প্রথমে এটা আমরা জেনেছি, it as a subject, it replaces the subject. It as an object, it follows the verb. এটা আমরা এক্সাম্পল দিয়েও বুঝিয়ে দিয়েছি। আর এটাকে ইম্পার্সোনাল প্রোনাউন বলা হয় এবং it stands for a thing oblique non living thing আর verb। আমরা ভার্বের এক্সপ্লেন দিয়ে বুঝিয়েছি, ইট ইজ রেনিং। তো রেনিংটা একটা ভার্ব, তাকে এক্সপ্লেন করছে ইটটা বা ডেসক্রাইব করছে ইটটা। সো দ্যাট ইজ ওয়াই ইট ইজ নোন অ্যাজ ইমপার্সোনাল, বিকজ দিস ভার্বগুলোকে ইমপার্সোনাল, রেনিং, স্নোয়িং এগুলোকে ইমপার্সোনাল ভার্ব বলে। সেগুলো আমি যখন ভার্ব পড়াবো ইন ডিটেল তখন বুঝতে পারবে। আচ্ছা, আমি আর একটা এক্সাম্পল তোমাদের বলেছিলাম, while the baby was in the cradle it was crying। এখানে দেখো ইটটাকে, ইটটা হচ্ছে এই বেবিটা, তাই না? ইট ওয়াজ ক্রাইং মানে বেবি ওয়াজ ক্রাইং। তো এই যে বেবিটা, বেবিকে আমরা ইট করে এক্সপ্লেন করেছি কারণ বেবির অ্যাকচুয়ালি কোনো জেন্ডার নেই না, বেবির জেন্ডার নেই, কারণ বেবি মেল না ফিমেল আমরা কিন্তু জানি না, এটা কোশ্চেন মার্ক। সেই জন্য এটা হচ্ছে কমন জেন্ডার বলে, বেবিকে বলে কমন জেন্ডার। এই জন্য বেবিকে আমরা ইট করে বলবো। আমরা হি বলতে পারি না কারণ আমরা জানি না ওটা ছেলে নাকি, সি বলতে পারি না, আমরা জানি না ও মেয়ে নাকি, সেই জন্য ওকে ইট বলা হয়। while the baby was in the cradle it was crying। তো বেবিকে রিপ্রেজেন্ট করছে, ইটটা এক্সপ্লেন করছে, যার ফলে ইট হচ্ছে একটা ইম্পার্সোনাল প্রোনাউন। তো আমরা পার্সোনাল প্রোনাউনের মধ্যে দেখে নিলাম ইটটা কিন্তু ইম্পার্সোনাল প্রোনাউন এবং সেটা কিন্তু আমাদের লিস্টেড আছে এই পার্সোনাল প্রোনাউনের লিস্টে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, হ্যাঁ, বোথ অ্যাজ সাবজেক্ট অ্যান্ড অবজেক্ট। আমরা এটা সম্বন্ধে জানলাম। এবার ইম্পর্টেন্ট ইউজেস অফ ইট, ইউজেস অফ ইটে আমরা যাচ্ছি। আমি এটা মুছে ফেলছি, ওকে। এইমাত্র তো আমি তোমাদের বললাম যে শিশুদের ক্ষেত্রে কিন্তু ইট হবে। আর একটা ব্যাপার আছে, যেমন ধরো লোয়ার অ্যানিম্যালস, আনলেস দেয়ার জেন্ডার ইজ মেনশনড ফর লোয়ার অ্যানিম্যাল আমরা কিন্তু ইট ইউজ করব, হি বা সি যাবে না। যেমন আমি একটা এক্সাম্পল দিচ্ছি, দ্য ডগ loves its master। কুকুর ভালোবাসে তার প্রভুকে, কুকুরটি ভালোবাসে তার প্রভুকে। এই যে ইটস আসলো, এটা ডগকেই রেফার করছে ইটটা, তাই না? তার প্রভুকে, তার মানে কার না কুকুরের। তো এইটা হলো লোয়ার অ্যানিম্যালের ক্ষেত্রে আমরা ইটের ইউজ এইভাবে করব। ফর নন লিভিং থিংস লোয়ার অ্যানিম্যাল হলো, এবং আমি আরেকটু ক্লিয়ারলি দিচ্ছি, ফর নন লিভিং থিংস। ফর নন লিভিং থিংস আমি যদি বলি ইট ইজ আ পেন্সিল, দেখো ইট ইজ আ পেন্সিল হলো, তার মানে কি পেন্সিলটা তো কোনো পার্সন না, এটা নন লিভিং থিং, তাকে আমরা রিপ্রেজেন্ট করলাম অ্যাজ ইট। তাহলে ইট ইজ ইউজড as a non-living thing। আর for babies and children's, for baby oblique children use হবে it, সেটা আমি একটু আগে তোমাদের দেখালাম। the baby was crying for its mother, আমি একটা এক্সাম্পল দিচ্ছি, the baby was crying for, দেখো এখানে হিজ হবে না কারণ বেবিকে আমরা জানি না ছেলে বা মেয়ে, হার হবে না কারণ আমরা জানি না ছেলে না মেয়ে, ইটস মাদার। বেবি ওয়াজ ক্রাইং ফর ইটস মাদার, এই ইটসটা হচ্ছে ইম্পার্সোনাল প্রোনাউন বা ইটের ইউজ এইভাবে বিভিন্ন জায়গায় এরকম হয়। ফর লিটল চাইল্ড, when I saw the child it was crying, আমি কোথাও বললাম when I saw, এখানে বেবি লিখেছিলাম when I saw the child, এবার চাইল্ডের ক্ষেত্রেও আমরা কিন্তু যাই না, when I saw the child it was crying।
তো এক্ষেত্রেও যেহেতু আমরা জানি না ওর জেন্ডার ও ম্যাসকুলিন না ফেমিনিন, সেই জন্য আমরা এখানে ইট ইউজ করলাম। সো ইউজেস অফ ইট এইভাবে হয়। ইট ক্যান বি ইউজড, আমি আরেকটা ইউজ দেখাচ্ছি ইটের, এটুকু তোমরা স্ক্রিনশট নিয়ে নাও, তাহলে বোঝা গেল লোয়ার অ্যানিম্যালের ক্ষেত্রে আমরা ইট ইউজ করব, নন লিভিং থিং এর ক্ষেত্রে ইট ইউজ করব, ফর বেবি অবলিক চিলড্রেন আমরা ইট ইউজ করব। এই ভুল আমাদের আর হবে না। পরবর্তীকালে যখন আমরা সেন্টেন্স বানাবো তখন দেখা যাবে এইগুলো খুব ইম্পর্টেন্ট ইস্যুস হয়েছে এবং এর উপরে অনেক কারেকশন থাকছে, যেগুলো তোমরা এই ব্যাপারগুলো জানলে আর অসুবিধা। আমরা শুধু ইটটা নিয়ে এক্সপ্লেন করছি, বাকিগুলো পরে করব। নাও it can be used as subject to an impersonal verb. Impersonal verb মানে হচ্ছে an impersonal verb is a verb that does not have a proper or true subject. যেমন আমি একটু আগে বললাম it is raining cats and dogs. এই রেনিংটা হচ্ছে ইম্পার্সোনাল ভার্ব, এগুলো আমি পরে তোমাদের পড়াবো, এবং সেক্ষেত্রে আমার কিন্তু ইট ইউজ হচ্ছে। তাহলে আমি এখানে লিখবো ইট ক্যান বি ইউজড অ্যাজ এ সাবজেক্ট টু অ্যান ইম্পার্সোনাল ভার্ব। এখানে আমার কথাটা হবে ইটটাকে ক্যান বি ইউজড as subject. It can be used as subject to an impersonal verb. Impersonal verb এর সাবজেক্ট হিসাবে। তার এক্সাম্পল স্বরূপ আমি দেখিয়েছিলাম it is raining cats and dogs, মানে মুষলধারায় বৃষ্টিকে বলে cats and dogs। তাহলে এটা যে বৃষ্টি হচ্ছে, এই যে ইটটা এটাকে বলে সাবজেক্ট অফ দিস রেনিং, মানে ইম্পার্সোনাল ভার্বের সাবজেক্ট। তাহলে ইট ক্যান বি ইউজড অ্যাজ সাবজেক্ট টু অ্যান ইম্পার্সোনাল ভার্ব। তার এক্সাম্পল আমি দেখেছি, আমরা আবার লিখলাম ইট ইজ গোয়িং টু রেন টুডে। আজকে কিন্তু বৃষ্টি হতে যাচ্ছে, ওয়েদার ওয়ার্নিং আছে, সেখান থেকে আমরা জেনেছি যে আজ বৃষ্টি হতে যাচ্ছে। ইটস গোয়িং টু রেন, এই যে গোয়িংটা এটাকে বলে ইম্পার্সোনাল ভার্ব, এবং তার সাবজেক্ট হলো ইট। এই যে সাবজেক্ট হিসাবে ইউজ হচ্ছে ইম্পার্সোনাল ভার্বের। ইট ইজ স্নোয়িং অন দ্য মাউন্টেন্স, ধরো ইট ইজ স্নোয়িং মানে তুষারপাত হচ্ছে, ইট ইজ স্নোয়িং অন দি মাউন্টেন্স, মানে পাহাড়ে তুষারপাত হচ্ছে। যে স্নোয়িংটা এটা হলো ইম্পার্সোনাল ভার্ব, তার সাবজেক্ট হলো ইট। সো ইট ক্যান বি ইউজড অ্যাজ সাবজেক্ট অফ দি ইম্পার্সোনাল ভার্ব। এরপরে আমরা একটা এক্সাম্পল আর একটা পয়েন্ট আনবো, দ্য প্রোনাউন ইট is used as a provisional subject when the real subject is infinitive. ওকে, যেটা আমি বলতে চেয়েছি সেটা হলো ইট ইজ ইউজড অ্যাজ এ প্রভিশনাল সাবজেক্ট। ইটটা প্রভিশনাল সাবজেক্ট হিসাবে ইউজ হয় when real subject is infinitive। এবার তোমাদের কাছে ইনফিনিটিভ শব্দটা নতুন আসলো। ইনফিনিটিভ মানে হচ্ছে সেই সমস্ত ভার্ব যেগুলোর আগে আমরা টু ইউজ করি, টু গো যেতে, টু সুইম সাঁতার কাটতে, টু ক্রাই কাঁদতে, টু ওয়াক হাঁটতে, টু স্টপ বন্ধ করতে, এরকম যে সমস্ত ভার্বের আগে টু হয় তাদের বলা হয় ইনফিনিটিভ। তো আমাদের যখন রিয়েল সাবজেক্টটা ইনফিনিটিভ, সেই সমস্ত ক্ষেত্রে আমরা কিন্তু ইটের ইউজ করি। আমি একটা এক্সাম্পল দিয়ে তোমাদের ব্যাপারটা বুঝিয়ে দিই। টু উইন দ্য ম্যাচ ইজ নট ইজি। To win the match is not easy.
এবারে টু উইন এটা হয়ে গেল ইনফিনিটিভ। অনেক সময় এরকম থাকবে যে ইনফিনিটিভে দেয়া আছে কনভার্টেড টু উইথ ইট, কনভার্টেড উইথ আ প্রভিশনাল প্রোনাউন ইট। তখন তোমরা কিভাবে করবে সেটার জন্য এটা একটু হায়ার লেভেল অফ কম্পিটিটিভ এক্সামসে কিন্তু এই ধরনের কোশ্চেন্স থাকে। টু উইন দ্য ম্যাচ ইজ নট ইজি, তাহলে এটা কি হচ্ছে, ইট ইজ নট ইজি টু উইন দ্য ম্যাচ। ইট ইজ নট ইজি টু উইন দি ম্যাচ। এইখানে ইট যে হলো, এগুলো হলো প্রভিশনাল সাবজেক্ট। যখন আমাদের ইনফিনিটিভ সাবজেক্ট থাকবে তখন এই প্রভিশনাল সাবজেক্ট দিয়ে আমরা সেন্টেন্সটা এইভাবে বানাতে পারি। টু সুইম ইজ গুড ফর হেলথ, এটাকে আমি বলবো ইট ইজ গুড টু সুইম ফর হেলথ। টু উইন দ্য ম্যাচ ইজ নট ইজি, ইট ইজ নট ইজি টু উইন দ্য ম্যাচ। ধরো এরকম বললো, টু গো আউট ডিউরিং স্টর্ম ইজ risky. To go out during storm is risky. যখন ঝড় হয় তখন বাইরে যাওয়াটা বিপজ্জনক। এই যে টু গো আউট, এটা হয়ে গেল আমার ইনফিনিটিভ। এবারে এই ইনফিনিটিভটাকে রিমুভ করে আমি কি করে পার্সোনাল প্রোনাউন ইটকে ইউজ করবো, ইম্পার্সোনাল প্রোনাউন বা প্রভিশনাল প্রোনাউন আমরা যেটা বলি। টু গো আউট ডিউরিং স্টর্ম ইজ রিস্কি। ইট ইজ রিস্কি টু গো আউট, ইট ইজ রিস্কি টু গো আউট। আমি এটাকে লিখবো, ইট ইজ রিস্কি টু গো আউট ডিউরিং স্টর্ম। আমি যথেষ্ট এক্সাম্পল তোমাদের দিলাম যাতে করে তোমাদের এই ব্যাপারে আর কোনো ডাউট না থাকে। আমি আরো একটা এক্সাম্পল দিচ্ছি, টু প্লে উইথ ফায়ার ইজ ডেঞ্জারাস। আমি এই জায়গাটা ইউজ করছি নাকি কোথায় ইউজ করব? ওকে, টু প্লে উইথ ফায়ার। ঠিক আছে, তোমরা এটাকে নোট করো, আমি আর একটা এক্সাম্পলস দিচ্ছি, তোমরা স্ক্রিনশট নিয়ে এটাকে খাতায় লিখে ফেলো। কারণ এই এক্সাম্পলস গুলোর দ্বারাই আমি তোমাদের ব্যাপারটাকে ক্লিয়ার করে দিতে চাইছি, তোমাদের মনে কোনো ডাউট না থাক। টু প্লে উইথ ফায়ার ইজ ডেঞ্জারাস। টু প্লে উইথ ফায়ার ইজ ডেঞ্জারাস। এবারে কোশ্চেন দিল ডু অ্যাজ ডাইরেক্টেড, বললো ইউজ ইট। ডু অ্যাজ ডাইরেক্টেড বললো ইটের ব্যবহার করো, দিয়ে এই সেন্টেন্সটা দিয়ে দিয়েছে। টু প্লে উইথ ফায়ার ইজ ডেঞ্জারাস। তুমি কি বলবে? ইট ইজ ডেঞ্জারাস টু প্লে উইথ ফায়ার। ভেরি সিম্পল। যেটা ফাইনালি যে কনক্লুশনটা দিচ্ছে সেটা দিয়ে তোমাকে ইট দিয়ে শুরু করতে হবে। টু প্লে, এটা হলো ইনফিনিটিভ, আর যেটা ফাইনাল কনক্লুশন সেটা ইট দিয়ে শুরু করবে। ইট ইজ ডেঞ্জারাস টু প্লে উইথ ফায়ার। আর একটা এক্সাম্পল দিচ্ছি, ধরো টু ক্যারি আধার কার্ড in the airport is essential. To carry Aadhaar card is essential in the airport. To carry Aadhaar card is essential. To carry Aadhaar card is essential. এই ধরনের প্রশ্ন। এবারে টু ক্যারি, যখনই আমি দেখবো একটা ইনফিনিটিভ দিয়েছে, টু ক্যারি ইজ ইনফিনিটিভ, সেক্ষেত্রে আমাকে বলছে ইউজ ইট। তখন আমি কি করবো, যে কনক্লুশন টু ক্যারি আধার কার্ড ইজ এসেন্সিয়াল, তো ওটাকে আমি লিখবো ইট ইজ এসেন্সিয়াল টু ক্যারি আধার কার্ড। ইট ইজ এসেন্সিয়াল টু ক্যারি আধার কার্ড। মানে দেখো
যদি তোমাদের এরকম কোশ্চেন আসে ডু অ্যাজ ডাইরেক্টেড, সেখানে বললো এটাকে ইট ইউজ করে এই সেন্টেন্সটাকে রিফর্ম করো, তখন দেখবে যে ও এটা তো ইনফিনিটিভ রয়েছে, ইনফিনিটিভ আছে মানে ইট ইউজ করতে গেলে কনক্লুশনটাকে ইট দিয়ে শুরু করতে হবে। টু প্লে উইথ ফায়ার ইজ ডেঞ্জারাস, তো ইট ইজ ডেঞ্জারাস টু প্লে উইথ ফায়ার। টু ক্যারি আধার কার্ড ইজ এসেন্সিয়াল, ইট ইজ এসেন্সিয়াল টু ক্যারি আধার কার্ড। ঠিক সেইভাবে আমি বলেছিলাম টু উইন দ্য ম্যাচ ইজ নট ইজি, ফাইনাল কনক্লুশন ইজ নট ইজি, ইট ইজ নট ইজি টু উইন দি ম্যাচ। তারপরে আমি বলেছিলাম টু সুইম ইজ গুড, টু সুইম ইজ গুড, ইট ইজ গুড টু সুইম। এইভাবে করবে, ব্যাপারটা ভেরি সিম্পল, অথচ এটা কিন্তু বড় বড় পরীক্ষাতেও আসে। ঠিক আছে, ঠিক আছে, আমাদের ইউজ হলো ইটের অ্যাজ এ প্রভিশনাল সাবজেক্ট, এটাকে আমি রাফ করছি। আই এম গোয়িং টু দি নেক্সট পয়েন্ট অন দ্য ইউজ অফ ইট। ইটের ব্যবহারের আর একটি কথা দেখো, ইট ইজ ইউজড অ্যাজ অ্যান এমফাসাইজার। এমফাসাইজার মানে জোর করে যেটা করানো হয় সেটাকে বলে এমফাসাইজ করা। তো এমফাসাইজার হিসাবে এটাকে ব্যবহার করা হয়, যেমন এক্সাম্পল দিচ্ছি, ইট ইজ, আমি এখানে লিখি অ্যাজ এমফাসাইজ, ইউজেস অফ ইট অ্যাজ এমফাসাইজার, এমফাসাইজার হিসাবে ইটের ইউজ। ইট ইজ ইউ, এটা তুমি, হু ডিড ইট, এটা তুমি যে এটা করেছিলে, ইট ইজ ইউ হু ডিড ইট। তারপরে আমি বললাম ইট ওয়াজ রিতা হু মেড দি কেক। দেখো সেন্টেন্সের ডিফারেন্সটা কেমন হয়, রিতা মেড দ্য কেক, রিতা কেক বানিয়েছিল, আর এটা রিতাই যে কেকটা বানিয়েছিল। দুটো সেন্টেন্সের মধ্যে চরিত্রগত তফাৎ আছে, একটাকে জোর করে বলানো হচ্ছে যে এটা রিতাই ছিল যে কেকটা বানিয়েছিল, আর একটাই বলছে রিতা কেক বানিয়েছিল। তো রিতা কেক বানিয়েছিল সেটা হলো সিম্পল, বাট এমফাসাইজ যখন আমরা করব, জোর করে বলবো যে এটা রিতাই ছিল যে কেকটা বানিয়েছিল, ইট ওয়াজ রিতা, তখন এই ইটের ব্যবহারটা আসছে আমার। হ্যাঁ, ইট ওয়াজ রিতা হু মেড দ্য কেক। ইট ওয়াজ হি হু ওন দ্য প্রাইজ, it was he who owned the prize। এবারে দেখো সিম্পল সেন্টেন্স হলে কি হতো, he owned the prize, তার মানে হতো সে পুরস্কার জিতেছিল। কিন্তু যখন আমি বলবো এটা সেই যে পুরস্কার জিতেছিল, আমি এমফাসাইজ করছি যে এই সেই যে পুরস্কার জিতেছিল, ইট ওয়াজ হি হু ওন দ্য প্রাইজ, সেখানে আমার ইটের ব্যবহার হয়েছে, এটাকে বলে ইউজ অফ ইট অ্যাজ এমফাসাইজার। ইট ইজ আই হু অলওয়েজ প্রোটেক্ট ইউ, এটা আমি যে সবসময় তোমাদের রক্ষা করি। আমি বলিনি আই অলওয়েজ প্রোটেক্ট ইউ, আমি সবসময় তোমাদের রক্ষা করি, এটা একরকম। আর ইট ইজ মি, ইট ইজ আই, ইট ইজ মি হয় না। হ্যাঁ, সেটা আমি এরপরের যে টপিকটা পড়াচ্ছি সেই টপিকে ওটা কভার করব যে ইট ইজ মি কেন হয় না, ইট ইজ আই, ইট ইজ আই, ইট ইজ আই হু অলওয়েজ প্রোটেক্ট ইউ, ইট ইজ আই, এটা আমি, হু অলওয়েজ প্রোটেক্ট ইউ, যে তোমাদের সবসময় রক্ষা করি। তা এখানে যে ইট এলো, এই ইটটা ইউজড অ্যাজ অ্যান এমফাসাইজার। তো আমরা অনেকগুলো ইটের ব্যবহার শিখলাম। ওকে, ইটের ব্যবহার আমরা শিখলাম অ্যাজ ইনফিনিটিভ যদি থাকতো তাহলে কেমনভাবে হতো, কনক্লুশনটাকে নিয়ে আমি ইট দিয়ে শুরু করলাম, আর এটা হলো এমফাসাইজার। এটা এর আগেও আমরা অনেকগুলো দেখেছি। নাও আফটার দিস আমরা যেটা করতে যাচ্ছি, দ্যাট ইজ এ গ্রেট ইউজ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট রুল অফ দি পার্সোনাল প্রোনাউন। ওকে, আমি এটা রাব করছি,
এবারে আমরা পার্সোনাল প্রোনাউনের রুল নাম্বার 1, আমরা ইটের ব্যবহারটা শিখলাম প্রথম, ইম্পার্সোনাল প্রোনাউন হয়ে গেল ওটা। এবারে রুল 1, পার্সোনাল প্রোনাউনের রুল 1। এই রুলটা জানবার আগে আমাদের একটা হেল্পিং ভার্ব বলে একটা ব্যাপার আছে, যেটা আমি এর আগেও অনেক ক্লাসে হয়তো বলেছি। হেল্পিং ভার্ব বা যাকে অক্সিলিয়ারি ভার্বও বলা হয়, অক্সিলিয়ারি ভার্ব। আমি ভার্ব তোমাদের পড়াইনি, যখন পড়াবো তখন ইন ডিটেল জানাবো, বাট এই চ্যাপ্টারটা পড়ানোর জন্য আমার যতটুকু জানার দরকার হচ্ছে আমি সেটাই লিখছি। হেল্পিং ভার্বের মধ্যে একটা আছে বি ফর্ম, সেগুলো হলো am, is, are, was, were, be, been আর been, এগুলোকে বলে হেল্পিং ভার্ব। এটা মনে রাখতে হবে আমাদের রুল 1 কে বোঝবার জন্য। রুল 1-এ প্রথম কথা হলো there cannot be any sentence without main verb। আমি একটা কথা বলছি যে there cannot be any sentence without main verb। রুল 1-এর 1 নম্বর ক্লজ হলো there cannot be any sentence without main verb। 2 হচ্ছে if there is no main verb, if there is no main verb then helping verb works as main verb। তো হেল্পিং ভার্ব তখন মেন ভার্ব হিসাবে কাজ করবে। when the helping verb is used, when be verb বা হেল্পিং ভার্ব। নাম্বার 3 হচ্ছে when, এটা হচ্ছে হেল্পিং ভার্বের বি ভার্বটাই আমরা, এছাড়া আরো অনেক হেল্পিং ভার্ব আছে, আমরা শুধু বি ভার্বটা নিয়েছি। বি ভার্বের মধ্যে am, is, are, was, were, be, been, being। কেন এই প্রোনাউনের, পার্সোনাল প্রোনাউনের এই রুলটাকে এক্সপ্লেন করতে আমার এতটুকুই দরকার, কারণ ভার্ব তো আমি পড়াইনি। আমি যখন ভার্ব পড়াবো তখন কমপ্লিট চ্যাপ্টার ইন ডিটেলস, যেমন তোমরা দেখেছো নাউন বা প্রোনাউন এখন দেখছো, ঠিক সেইভাবে ইন ডিটেল আমরা স্টাডি করব, যাতে আমাদের কোনো ডাউট থেকে না যায়। তো বি ভার্ব হচ্ছে am, is, are, was, were, be, been, being। এটা হেল্পিং ভার্ব অফ দি বি ফর্ম। বি ফর্মের এটা হলো হেল্পিং ভার্ব। তো আমাকে বলছে when be verb works as the main verb, when be verb works as main verb, যখন be verb work করে as a main verb the subjective case pronoun will come, the subjective case pronoun is used। এইবারে এই যে 3টে লিখলাম তোমরা এখনো বোঝোনি, সেটা আমি একটা একটা করে বুঝিয়ে দিচ্ছি। there cannot be any sentence without main verb, প্রথম কথা। এবারে ধরো আমি বললাম I am going to market, আমি বাজারে যাচ্ছি। এখানে দেখো গোয়িংটা হয়ে গেল মেন ভার্ব, রাইট? আর গোয়িং এর সাথে অ্যামটা, এটা হয়ে গেল হেল্পিং ভার্ব। অর্থাৎ মেন ভার্বের সাথে একটি হেল্পিং ভার্ব রয়েছে, এ হেল্প করছে মেন ভার্বকে। কিন্তু এমনও তো হতে পারে যে আমি লিখলাম I am a student, আমি একজন ছাত্র। এখানে অ্যামটা হলো হেল্পিং ভার্ব, কোনো মেইন ভার্ব এখানে নেই। তাহলে তোমরা এখন প্রশ্ন করবে, এই প্রথম ক্লজটাকেই কোশ্চেন করবে যে দেয়ার ক্যানট বি আ সেন্টেন্স উইদাউট মেইন ভার্ব, এটা কিভাবে হতে পারে? এখানে তো নেই। আই এম এ স্টুডেন্ট, অর আমি কোথাও লিখলাম ইট ইজ আই, এটা আমি।
ইজ দ্য হেল্পিং ভার্ব। কোথায় মেন ভার্ব রয়েছে? নেই। আমি তোমাদের একটা কনসেপ্ট পরিষ্কার করে দিই, তাতে তোমরা কোনোদিনও জীবনে ভুলবে না। দেখো, তোমাদের স্কুলে হেডমাস্টার মশাই আছেন, আবার অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার মশাইও আছেন। দুজন মিলে স্কুলের কাজ পরিচালনা করেন এবং অন্যান্য শিক্ষকরাও করে থাকেন, এবং তাতে স্কুলের কাজ খুব সুন্দরভাবে হয়ে ওঠে। এবারে স্কুল তো হেডমাস্টার ছাড়া চলবে না, কিন্তু হেডমাস্টার মশাই 2 মাসের ডেপুটেশনে দার্জিলিং চলে গেছেন। হি ইজ নট অ্যাভেলেবল ইন দ্য স্কুল, কিন্তু স্কুলে অনেক জরুরি কাজ এসে গেছে। কে করবে? অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার তখন ফাংশন করবে অ্যাজ হেডমাস্টার। আমার এই হেল্পিং ভার্বের ব্যাপারটাও তাই। যখন মেন ভার্ব থাকবে ওর সাথে হেল্পিং ভার্ব আছে, যখন মেন ভার্ব নেই হেল্পিং ভার্ব আছে, তখন হেল্পিং ভার্বটা কাজ করবে অ্যাজ এ মেন ভার্ব। এই হেল্পিং ভার্ব উইল ওয়ার্ক অ্যাজ এ মেন ভার্ব। এই হেল্পিং ভার্ব উইল ওয়ার্ক অ্যাজ এ মেন ভার্ব। এই জন্যই বলা হয় যে কোনো সেন্টেন্স মেন ভার্ব ছাড়া হতে পারে না, কারণ যখন মেন ভার্ব থাকবে না, শুধু হেল্পিং ভার্ব আছে, একা আছে, আর যখন দুজন মিলে আছে হেল্পিং ভার্ব মেন ভার্ব, তখন মেন ভার্ব উইল ডু ইটস জব। মেন ভার্ব তার কাজ করবে, হেল্পিং ভার্ব শুধু সাহায্য করার জন্য আছে। ওকে, কিন্তু যখন মেন ভার্ব নেই, তখন হেল্পিং ভার্ব উইল ফাংশন অ্যাজ এ মেন ভার্ব। রাইট? দ্যাট ইজ ওয়াই আই এম এ স্টুডেন্ট, এখানে হেল্পিং ভার্ব রয়েছে, বাট দ্যাট উইল ফাংশন অ্যাজ এ মেন ভার্ব। ঠিক আছে? প্রথম কোশ্চেন, প্রথম পয়েন্ট, there cannot be any sentence without main verb, এটা আমি বোঝাতে পারলাম। if there is no main verb, if there is no main verb, যদি main verb না থাকে, helping verb works as main verb। ওই হেডমাস্টার মশাই আর অ্যাসিস্ট্যান্ট হেড টিচার, এই দুটো দিয়ে আমি বোঝালাম ব্যাপারটা। এরপরে when be verb works as main verb, be verb মানে am, is, are, was, were, be, been, being, এগুলোকে আমরা বলছি be verb। when be verb works as main verb, the subjective case pronoun is used। এবারে আমি ব্যাপারটা দিকে ঢুকছি। ধরো আমি এটা বললাম, it is him who helped me। it is him who helped me। এই একটা সেন্টেন্স, ইট ইজ হিম, এটা সেই, হু হেল্পড মি, যে আমাকে সাহায্য করেছিল। এখানে দেখো, এই যে হেল্পিং ভার্ব, দিস ইজ আ বি ভার্ব, হেল্পিং ভার্বের বি ফর্ম, তাহলে এটা হয়ে গেল আমার হেল্পিং ভার্ব। যদি হেল্পিং ভার্ব বি ফর্মে থাকে অ্যাজ এ মেন ভার্ব, দ্য সাবজেক্টিভ কেস প্রোনাউন ইজ ইউজড। এই যে হিমটা আছে না, এই হিমটা তোমরা এখানে দেখো তো, হিম কোথায় আছে? এই দেখো, হিম রয়েছে অবজেক্টিভ কেসে, তাই না? এই অবজেক্টিভ কেসে হিম আছে, তাহলে সাবজেক্ট কি হবে? হি। হিমের সাবজেক্ট হি, হারের সাবজেক্ট সি, ইট আর ইট একই থাকবে। তাহলে এই হিম তো সাবজেক্টিভ হলো না, এখানে আমাকে যদি সাবজেক্টিভ করতে হয়, হিমটা অবজেক্টিভে আছে, সাবজেক্টিভ হবে হি। তার মানে এই হিমটা হবে না, এখানে হবে হি। ইট ইজ হি হু হেল্প মি, দিস ইজ দ্য রাইট আনসার। ইট ইজ হিম হু হেল্প মি ইজ রং আনসার, দিস ইজ রং। ইট ইজ হিম যদি লেখো, ভুল হয়ে গেছে। ইট ইজ হিম হু হেল্প মি, হিম হচ্ছে অবজেক্টিভ, অবজেক্টিভ প্রোনাউন। আমি বলে দিয়েছি রুলে, মেন ভার্ব যদি when be verb works as the main verb, the subjective case pronoun ইউজ করতে হবে, অর্থাৎ এই লাইনে যেগুলো আছে সেগুলো ইউজ হবে, এই লাইন পরের লাইনের গুলো ইউজ হবে না। আরেকটা এক্সাম্পল দিলে পরিষ্কার হয়ে যাবে। ইট ওয়াজ মি, এটা ছিলাম আমি, হু অ্যারেঞ্জড ডক্টর ফর ইউ। ইট ওয়াজ মি who arranged doctor for you। It was me, এটা ছিলাম আমি, who arranged doctor, যে
অ্যারেঞ্জ করেছিল বা জোগাড় করেছিল ডক্টর ফর ইউ, তোমার জন্য। এটা আমি যে তোমার জন্য ডাক্তার জোগাড় করে এনেছিলেন। নাও দেখো এই যে ওয়াজ, আমি এখানে দিয়েছি অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, তার মানে হেল্পিং ভার্বের বি ভার্ব ফর্ম, তার মানে এটা হলো হেল্পিং ভার্ব। যদি হেল্পিং ভার্ব হয় তাহলে এই যে প্রোনাউনটা এটা হবে সাবজেক্টিভ কেসে। মি কোথায় আছে? মি এখানে, সাবজেক্ট কি? আই, তাহলে সাবজেক্ট কেস হবে আই, তার মানে মিটা হলো রং, এই জায়গায় মি এর সাবজেক্ট হবে আই, তার মানে ইট ওয়াজ আই হু অ্যারেঞ্জড ডক্টর ফর ইউ। এইগুলো কিন্তু কম্পিটিটিভ পরীক্ষা, স্কুলের পরীক্ষা, সমস্ত জায়গাতে এগুলো থাকবে। এই কনসেপ্টটা নিডস টু বি ভেরি ভেরি ক্লিয়ার। পার্সোনাল প্রোনাউনের এই যে কনসেপ্টটা, এটা প্রচুর বাচ্চা কাচ্চারা এগুলোকে ভুল করে কারণ এই যে রুলগুলো আমি দিলাম 1 2 3 করে, রুল 1 এর মধ্যে 1 2 3 তিনটে ক্লজ, এবং আমি বুঝিয়ে দিলাম হেল্পিং ভার্ব কি, আমি বুঝিয়ে দিলাম বি ফর্মের। সেই হেল্পিং ভার্ব থাকলে আমাকে সাবজেক্টিভ প্রোনাউন ইউজ করতে হবে। when বি ভার্ব ওয়ার্কস অ্যাজ মেন ভার্ব, the subjective case pronoun is used. তো সাবজেক্টিভ প্রোনাউন মানে এগুলো। ক্লিয়ার? আমি আরো এক্সাম্পল দিচ্ছি, তাহলে তোমাদের ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। আমি এটা রাফ করব, এই দুটো এক্সাম্পল তোমরা স্ক্রিনশট নাও এবং তোমাদের কপিতে সুন্দর করে এগুলোকে লিখে ফেলো। এবারে পরেরটা হলো ইট ইজ হিম হু ইজ টু ব্লেম। আমি লিখলাম ইট ইজ হিম হু ইজ টু ব্লেম। ব্লেম মানে দোষারোপ করা। হ্যাঁ, এটা হলো সেই যাকে দোষ দেয়া হবে, এটা হলো সেই যাকে দোষ দেয়া হবে। আমাকে এই সেন্টেন্স দেখে প্রথমেই কোথায় তাকাতে হবে যে আমার হেল্পিং ভার্ব কি আছে। হেল্পিং ভার্ব আছে ই, তার মানে বি ফর্মের হেল্পিং ভার্ব আছে। যদি সেটা থাকে তারপরের যে প্রোনাউনটা হবে সেটা সাবজেক্টিভ হতে হবে। ওর পরে প্রোনাউন আছে হিম, হিম তো আমার অবজেক্ট লাইনে আছে, এখানে দেখো হিম, হার, ইট এগুলো সব অবজেক্ট প্রোনাউন, তার মানে ওটা হবে না, এর সাবজেক্ট ইউজ করতে হবে। তাই হিমের সাবজেক্ট কি? হিমের সাবজেক্ট হলো হি, তাহলে আমাকে লিখতে হবে ইট ইজ হি হু ইজ টু ব্লেম। বোঝাতে পারছি তো? দেখো পরিষ্কার ভালো করে বুঝবে, না বুঝলে বারবার দেখবে, দেখবার পরেও যদি তোমাদের কোনো ডাউট থাকে, যদি মনে করো ডাউট ক্লিয়ার হয়নি, তোমরা আমাকে কমেন্ট সেকশনে লিখবে, আই এম দেয়ার ফর ইউ, আই এম অলওয়েজ দেয়ার ফর ইউ। আমি তোমাদের উত্তর দেবো, আমি তোমাদের বুঝিয়ে দেবো। ইট ওয়াজ মি হু অ্যারেঞ্জ দ্য মিটিং। আমি পরে আর একটা সেন্টেন্স দিচ্ছি, ইট ওয়াজ মি হু অ্যারেঞ্জড দি মিটিং। মিটিংটাকে ইট ওয়াজ মি, আমিই ছিলাম, এটা ছিলাম আমি যে অ্যারেঞ্জ করেছিল মিটিংটা। আমাকে সেন্টেন্স দেখে আমাকে যদি এই কারেকশন করতে দেয় এটা ঠিক আছে কিনা, আমাকে প্রথমেই দেখতে হবে লিঙ্কিং ভার্ব কি আছে। লিঙ্কিং ভার্ব দেখা যাচ্ছে, হেল্পিং ভার্ব কি আছে? হেল্পিং ভার্ব আছে বি। হেল্পিং বি ফর্মের, সরি ওয়াজ, ওয়াজ ইজ দ্য হেল্পিং ভার্ব। যদি সেটা থাকে, হেল্পিং ভার্বের পরে যে প্রোনাউন থাকবে সেটা সাবজেক্টিভ হবে। মি এর সাবজেক্টিভ হলো আই, তার মানে ইট ওয়াজ আই। মিটা রং, আইটা রাইট। ইট ওয়াজ আই হু অ্যারেঞ্জড দ্য মিটিং, এটা হবে কারেক্ট অ্যান্সার। ইট ইজ আস, আমি বলছি ইট ইজ আস who will attend the function. It is us, it is us who will attend the function. Now এটা হলাম আমরা যারা ফাংশনটা অ্যাটেন্ড করব। এবারে দেখো ইজ হচ্ছে হেল্পিং ভার্ব, এরপরে আস রয়েছে, আসটা কোথায় আছে? দেখো অবজেক্ট প্রোনাউনে আছে, কি হবে? সাবজেক্ট হবে। সাবজেক্ট কি আছে? উই হবে। তাহলে আস ইজ রং, আমাদের লিখতে হবে উই। ইট ইজ উই হু উইল অ্যাটেন্ড দ্য
ফাংশন, এটা হলো কারেক্ট সেন্টেন্স। আচ্ছা দেখো এই যে চার্টটা, দিস চার্ট লাস্ট ডে আমি অনেকগুলো সেন্টেন্স দিয়ে দিয়ে নানা ধরনের কোশ্চেন করে হু, হোয়াট, হুম, ফর হুম, টু হুম এরকম করে জিজ্ঞাসা করে করে সেন্টেন্সগুলোকে আমি এই চার্টটা বানিয়েছিলাম। এটা হচ্ছে পার্সোনাল প্রোনাউনের অংশটুকু। এরকম প্রত্যেকটা টাইপের প্রোনাউনেরই আমি কিছু না কিছু এরকম চার্টের থাকবে, সেটা আমি এক্সটেন্ডেড চার্ট পরে দেবো, বাট এইটুকু চার্ট তোমরা কিন্তু একদম মুখস্থ রাখবে। ওকে, নেক্সট এক্সাম্পল। হ্যাঁ, আমি এত এক্সাম্পল তোমাদের দিচ্ছি যাতে করে আর তোমাদের কোনো ডাউট না থাকে। নেক্সট, ইট ওয়াজ হিম হু কট দ্য থিপস ফ্রাইডে নাইট। ইট was him who caught the thief yesterday. লিখে দিচ্ছি yesterday. It was him who caught the thief yesterday. এটা ছিল সেই যে চোর ধরেছিল কালকে, গতকাল। নাও was হচ্ছে হেল্পিং ভার্ব, বি ফর্মের হেল্পিং ভার্ব। এটা যদি থাকে তারপরে যে প্রোনাউনটা হবে সাবজেক্টিভ হতে হবে। হিম হলো অবজেক্টিভ, তাহলে হি হতে হবে। ইট ওয়াজ হি, হিটা হবে কারেক্ট আর হিমটা হবে রং। ইট ওয়াজ হি হু কট দি থিপ ইয়েস্টারডে। ইট ইজ আস, আরেকটা দিয়ে দিচ্ছি, ইট ইজ আস হু আর ডান্সিং। এটা হচ্ছে আমরা যারা ডান্স করছি বা নাচছি। তাহলে ইজ হয়ে গেল হেল্পিং ভার্ব বা বি ভার্বের হেল্পিং ভার্ব। আস রয়েছে, আসটা কি আছে? আসটা আছে অবজেক্ট। কিসের অবজেক্ট? উই এর অবজেক্ট। তাহলে এখানে সাবজেক্টিভ হতে হবে, মানে এই ফার্স্ট লাইনটা হলো সাবজেক্ট, মানে উই হতে হবে। আসটা রং, ইট ইজ উই হু আর ডান্সিং। আমি আশা করি তোমাদের বোঝাতে পারলাম। এই যে রুল নাম্বার 1 আমি রাফ করছি। এই রুল নাম্বার 1 ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বি ইট ইন দ্য স্কুল অর ইন দ্য কম্পিটিটিভ এক্সাম, এর উপরে কোশ্চেন কিন্তু থাকেই। ঠিক আছে, দেখো এই যে কনসেপ্টটা আমি তোমাকে বলি, কোনো জায়গায় যদি লেখা থাকে ইট ইজ মি, তাহলে এটা ভুল আছে, কারণ ইজ এর পরে আমার মি হবে না, হবে আই। ইট ইজ আই, ইট ইজ হি, ইট ইজ হি হবে, হিম হবে না। ইট ইজ ইউ হবে, কারণ বোথ দ্য সাইডসে আছে। ইট ইজ উই হবে, ইট ইজ দে হবে, ইট ইজ দেম হবে না, তাই না? যদি কোথাও এরকম বলে ইট ইজ দেম হু saved the village from disaster, কোনো একটা ডিজাস্টার হয়েছিল, ফ্লাড কিছু হয়েছিল, ইট ইজ দেম, এটা তারা, হু সেভ দ্য ভিলেজ, যারা গ্রামের লোককে বাঁচিয়েছিল ফ্রম ডিজাস্টার থেকে, দুর্দশা থেকে। এবারে ইট ইজ ইজ এ হেল্পিং ভার্ব। এই যে দেম রয়েছে, দেমটা দেখো এখানে অবজেক্ট প্রোনাউনে আছে, আমার কি সাবজেক্ট প্রোনাউনে যেটা দে রয়েছে, এই দেটাকে ইউজ করতে হবে, অর্থাৎ দেমকে পরিবর্তন করে আমরা এখানে লিখব দে। ইট ইজ দে, ইট ইজ দে হু সেভ দ্য ভিলেজ ফ্রম ডিজাস্টার। এইরকম অনেক রুল রয়েছে পার্সোনাল প্রোনাউনের, যেগুলো বাকি যে রুলগুলো আছে আমি নেক্সট ক্লাসে সেগুলোকে কমপ্লিট করব। আজকে আমরা ইটের ব্যবহার শিখলাম, ইট সম্বন্ধে, ইম্পার্সোনাল প্রোনাউন ওটা সম্বন্ধে কোথায় কিভাবে ব্যবহৃত হয়, কোথায় এমফাসাইজার হিসাবে ব্যবহৃত হয়, হ্যাঁ, বা কোথাও যদি ইনফিনিটিভ থাকে তাহলে সেটাকে আমি চেঞ্জ করে কি করে ইট দিয়ে ব্যবহার করব সেগুলো আমি শিখিয়েছি। তারপর আমি তোমাদের শেখালাম এই স্পেশাল রুল নাম্বার 1 যে দেয়ার ক্যানট বি এনি সেন্টেন্স উইদাউট মেন ভার্ব। If there is no main verb, then helping verb will work as a main verb. That means assistant headmaster will work as headmaster. এবং যদি বি ভার্ব মেন ভার্ব হিসাবে কাজ করে তখন সাবজেক্ট কেস প্রোনাউন ইউজ হবে। যদি বি ভার্ব মেন ভার্ব হিসাবে কাজ করে, দ্যাট ইজ ইম্পর্টেন্ট, ওটা দেখে নিতে হবে যে
কোনো মেন ভার্ব নেই তো, অনলি হেল্পিং ভার্বটা মেন ভার্ব হিসেবে কাজ করছে, তখনই কিন্তু এই রুলটা প্রযোজ্য। আজকের ক্লাস আমাদের এখানেই শেষ। তোমাদের যদি আমার এই ক্লাস ভালো লেগে থাকে দেন তোমরা আমাকে আমার এই ক্লাসের জন্য অনেক লাইক করবে, সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলকে, আর অন্যান্য অনেক বাচ্চাদের এই ক্লাসটা শেয়ার করবে যাতে তারাও আমার এই ক্লাস থেকে বেনিফিটেড হতে পারে। এটা আমি সবসময় বলি, অ্যান্ড ইউ মাস্ট ডু ইট so that maximum number of people get benefited, maximum number of students get benefited out of these classes. Thank you very much for being with me. Thank you once again.